আমরা এখন দেখব কিভাবে লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় বা কিভাবে ইনস্ট্যান্স ভেরিয়েবল বা কিভাবে স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং এগুলা কিভাবে ব্যবহার করতে হয় এগুলো আমরা আজকের টিউটোরিয়ালে দেখব। আমরা এর আগের টিউটোরিয়ালে দেখছিলাম কিভাবে আমরা প্যাকেজ ডিক্লেয়ার করতে পারি, কিভাবে ইনপুট স্টেটমেন্ট ইউজ করতে হয়। এই বিষয়গুলো আমরা এর পূর্ববর্তী লেকচারে দেখছিলাম। তো এখন আমরা দেখব নেটবিনসের মধ্যে কিভাবে একটা প্রজেক্ট নিতে হয়, কিভাবে একটা জাভা প্রজেক্ট নিতে হয়। আমরা এখান থেকে নিউ প্রজেক্ট সেকশনে যাব। এটা হচ্ছে নিউ প্রজেক্ট, এটা হচ্ছে নিউ প্রজেক্ট সেকশন। এখান থেকে অথবা আমরা কন্ট্রোল শিফট এন দিয়েও আমরা নিউ প্রজেক্টে যাইতে পারি, অথবা এখান থেকে ফাইল থেকে নিউ প্রজেক্টে যাওয়া যাবে। আমরা যে কোনো একটা অপশন ইউজ করব। তো এখান থেকে নিউ প্রজেক্টে গিয়ে এখান থেকে আমাদের জাভা ক্যাটাগরি সেকশন থেকে যাবা, আর প্রজেক্ট থেকে জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে নেক্সটে দিব। নেক্সটের মধ্যে আমার এখানে একটা প্রজেক্টের নাম দিতে হবে, প্রজেক্ট নেম। তো প্রজেক্টের নাম হিসেবে আমি দিলাম কোর জাভা, টিউটোরিয়াল। তো আমি এটার নাম দিলাম কোর জাভা টিউটোরিয়াল। তো আমার এটার মেইন ক্লাসের আপাতত প্রয়োজন নেই, সো আমি এটাকে উঠাই দিলাম। এবং আমার এটার প্রজেক্টের লোকেশনটা কোথায় হবে সেটা আমাকে এখানে বলে দিতে হবে। আমার এখানে প্রজেক্টটা কোথায় রাখবো সেটা আমরা বলে দিতে পারি ঠিক এভাবে। এখান থেকে প্রোগ্রামিং থেকে আমার আমার এখানে প্রজেক্টগুলো মূলত আমি এখানে রাখছি। সো আমি এটার পাথটা দেখে দিলাম। পাথ দেখানোর পরে আমার প্রজেক্টের ফোল্ডার হচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার। এরপর আমি এটাকে এখান থেকে ফিনিশ করে দিতে পারি। ফিনিশ করে দিলে দেখা যাবে আমার এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হবে। প্রজেক্টের মধ্যে দুইটা সেকশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে লাইব্রেরি সেকশন, অর্থাৎ আমার এখানে লাইব্রেরিজ বা বিভিন্ন জার ফাইলগুলো আমাদের বিভিন্ন পারপাসে বিভিন্ন জার ফাইল লাগবে, এই জার ফাইলগুলো এখানে অ্যাড করতে হবে। আর এখানে একটা সোর্স প্যাকেজ মানে প্যাকেজ সেকশন আছে। আমি যদি বাই ডিফল্ট এখানে কোনো প্যাকেজ ডিক্লেয়ার না করলে আমার জাভা ক্লাসগুলো এই ডিফল্ট প্যাকেজের মধ্যে চলে আসবে। সো আমি তবে এখানে আমরা যদি প্রথমে দেখে আসি, এখানে যদি আমি নিউ সেকশন থেকে আমি এখানে যদি একটা জাভা ক্লাস নিই, জাভা ক্লাস নিলে আমার এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে। তো ওয়ার্নিংটা কি? ওয়ার্নিংটা বলা হচ্ছে ইট ইজ হাইলি রিকমেন্ডেড দ্যাট ইউ ডোন্ট প্লেস জাভা ক্লাসেস ইন দ্য ডিফল্ট প্যাকেজ, অর্থাৎ ডিফল্ট প্যাকেজের মধ্যে কোনো জাভা ক্লাস না রাখাটাই বেটার, এটা বলা হচ্ছে। সো আমরা এখানে যে কাজগুলো করব, আমরা এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জাভা ফাইলগুলো আমরা এখানে প্যাকেজ করে রাখবো। তো এখানে একটা প্যাকেজ ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে নেটবিনসের মধ্যে। আমরা এখান থেকে জাভা ফাইল নিব, এভাবে আমরা এখানে আমরা প্যাকেজটা ডিক্লেয়ার করে দিতে পারি, অথবা নিউ প্যাকেজ থেকে প্যাকেজ ডিক্লেয়ার করা যায়। এখান থেকে আমরা একটা জাভা ফাইল নিব, এই যে জাভা প্যাকেজ, এখান থেকে প্যাকেজ নিয়ে আমরা একটা প্যাকেজ নিতে পারি। প্যাকেজের নাম মনে করেন আমরা বলে দিলাম লোকাল। প্যাকেজেরও নাম অবশ্যই ছোট হাতের হতে হবে। গ্লোবাল ইনস্ট্যান্স, লোকাল গ্লোবাল না দিয়ে এটাকে আমি স্ট্যাটিক করে দিচ্ছি, স্ট্যাটিক ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স ভেরিয়েবল, একটা প্যাকেজ ডিক্লেয়ার করলাম। প্যাকেজের ভিতরে আমি এখন একটা জাভা ক্লাস নিব, একটা জাভা ক্লাস নিচ্ছি। এই জাভা ক্লাসের প্যাকেজটা হচ্ছে এইটা, এখানে আমার প্যাকেজটা দেখা যাচ্ছে এখন। তো একটা জাভা ক্লাসের নাম দিলাম, প্রথমে মনে করেন আমরা লোকাল ভেরিয়েবলের এক্সাম্পল দেখব। সো আমি এটার নাম দিলাম লোকাল টেস্ট। তো লোকাল টেস্ট নামে একটা ক্লাস ক্রিয়েট করে নিলাম। এখন লোকাল ভেরিয়েবল কোনগুলা? মনে করেন আমি এখানে একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এক্স। এরপর আমি এখানে একটা মেথড লিখলাম, মেথড মনে করেন পাবলিক
void sum। এই সামের ভিতরে যদি আমি মনে করেন একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এ, আরেকটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম ইন্টিজার বি। অর্থাৎ এখন আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যদি আমরা কোনো ক্লাসের ভিতরে বাট কোনো মেথডের বাইরে, এটা হচ্ছে একটা মেথড, কোনো মেথডের বাইরে অথবা কোনো ক্লাসের ভিতরে যদি আমরা কোনো ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেগুলোকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল আর একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে সেই ভেরিয়েবলগুলো যে ভেরিয়েবলগুলোর আগে স্ট্যাটিক থাকবে, আর এখানে যেহেতু আমার স্ট্যাটিক দেখা যাচ্ছে না, সোফার এটাকে বলা হবে ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো এখন এই মেথডের ভিতরে যদি আমরা কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, তখন এই ভেরিয়েবলগুলোকে বলা হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল আমরা যদি কোনোভাবে লোকাল ভেরিয়েবলটি ইউজ করি, তখন আমার এখানে যে কাজটা করতে হবে, লোকাল ভেরিয়েবল মনে করেন আমি এখানে ইউজ করতেছি প্লাস ইকুয়ালস টু 10। আমি এখানে বলতেছি কি এর সাথে আমি 10 অ্যাড করব। যদি আমি এই ভেরিয়েবলটাকে এখানে এটা যেহেতু আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলের ব্যাপারটুকু আমরা তাহলে একটু দেখে আসি। প্লাস ইকুয়ালস টু, এখানেও সেম লাইনটা লিখলাম 10। এখন একটা জিনিস দেখেন, আমার এখানে এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু আমার ইররটা দেখাচ্ছে না, ইনস্ট্যান্স ভেরিয়েবলের ক্ষেত্রে ইররটা দেখাচ্ছে না, কিন্তু আমার এখানে লোকাল ভেরিয়েবলের ক্ষেত্রে একটি ইরর এখানে দেখা যাচ্ছে। ইররটা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে ভেরিয়েবল মাইট নট হ্যাভ বিন ইনিশিয়ালাইজড। অর্থাৎ এই ভেরিয়েবলটা আমার ইনিশিয়ালাইজ করা হয় নাই। অর্থাৎ আমরা যখন কোনো লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করব, লোকাল ভেরিয়েবলকে অবশ্যই আমার ইনিশিয়ালাইজ করে ব্যবহার করতে হবে। যদি আমরা ইনিশিয়ালাইজ না করে ব্যবহার করি, তখন এখানে একটা আমার কম্পাইলেশন ইরর দেখাবে। অর্থাৎ কম্পাইলেশন ইরর হচ্ছে আমার এখানে লাল দাগ যেগুলো আসবে, এগুলোকে বলা হচ্ছে কম্পাইলেশন ইরর। তো যদি আমার এখানে কম্পাইলেশন ইরর দেখা যায়, এটাকে কম্পাইল করা যাবে না। অর্থাৎ আমরা যদি কম্পাইল করতে না পারি, তাহলে আমার এটার ক্লাস ফাইল ক্রিয়েট হবে না। আর ক্লাস ফাইল ক্রিয়েট না হলে এটার মধ্যে যদি মেইন মেথড থাকে, তারপর আমরা এটা রান করাইতে পারবো না। এ হচ্ছে কথা। তো আমার এই অংশটুকু যদি আমি এটাকে ইনিশিয়ালাইজ করে আসি, তখন আমার এখানে যে ইররটা ছিল, সেই ইররটা কিন্তু এখন চলে গেছে। অর্থাৎ আমি এখানে যে কথাটা বোঝাতে চাচ্ছি, আমার যদি লোকাল ভেরিয়েবল যদি হয়, সেটা অবশ্যই আমার ব্যবহার করার পূর্বে অবশ্যই ইনিশিয়ালাইজ করে ব্যবহার করতে হবে। কিন্তু আমার গ্লোবাল ভেরিয়েবল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল বা গ্লোবাল ভেরিয়েবল যেটাই বলি না কেন, গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল আর একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো যেটাই বলি না কেন, গ্লোবাল ভেরিয়েবল গুলাকে আমরা যদি ইনিশিয়ালাইজ না করি, এটা তার টাইপ অনুসারে, যেমন আমার এক্সের টাইপ কি ইন্টিজার, এই টাইপ অনুসারে এগুলা ডিফল্ট মান দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে যায়। আমরা জানি ইন্টিজারের ডিফল্ট মান হচ্ছে 0। আমি যদি এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করতাম, স্ট্রিংয়ের ডিফল্ট মান হচ্ছে নাল। যদি এখানে একটা স্ট্রিং ডিক্লেয়ার করতাম, তাহলে স্ট্রিং টাইপের কোনো একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করতাম, তাহলে আমার এখানে এটা নাল দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে যেত। তো এখন আমরা দেখব এখানে মনে করেন আমি যদি এখানে যে কাজটুকু করব, মেইন মেথডটা নিয়ে নিই। তো এখানে মেইন মেথডটা নিয়ে নিলাম। মেইন মেথড নেওয়ার পরে যদি আমি এখানে সামকে যদি কল করতে যাই, সামকে কল করার পর আমি এখানে একটা লাইন প্রিন্ট দিই, সিস্টেম আউট প্রিন্ট লাইন এক্স ইকুয়াল টু, এখানে বলে দিলাম প্লাস এক্স, আর এখানে সিস্টেম আউটের মাধ্যমে বলে দিলাম এ ইকুয়াল টু
ক্লাসে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটার কালার, এক্স এর কালার হচ্ছে, আমরা এখানে এক্স এর যে কালারটা, এখানে আমরা সেম কালারটা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার এক্স এর মান এইটা এবং এটা সেম, অর্থাৎ আমার এটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, মানে এই ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো, প্রত্যেকটা মেথডের মধ্যে আমার এটা ব্যবহার করা যাবে। বাট লোকাল ভেরিয়েবলগুলো সব শুধুমাত্র যেই মেথডের মধ্যে ক্রিয়েট করা হয় সেই মেথডের মধ্যেই ব্যবহার করা যাবে, অন্য কোনো মেথডের মধ্যে আমার ব্যবহার করা যাবে না। মনে করেন আমি এই লাইনটা যদি এখানে প্রিন্ট দিতে চাই, এই লাইনটা যদি আমার মেইন মেথডের মধ্যে প্রিন্ট দিতে চাই, তখন আমার এখানে একটি এরর দেখাচ্ছে। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে ক্যান নট ফাইন্ড আ সিম্বল এ ভেরিয়েবল এ, এটা এখানে পাচ্ছে না। অর্থাৎ আমি যদি আবার এই লাইনটা প্রিন্ট দিই, এই লাইনটা যদি এখানে প্রিন্ট দিই, এই লাইনটা যদি এখানে প্রিন্ট দিই, তাহলে দেখবেন এখানে আমার কোনো ধরনের ভুল ইরর দেখাবে না, এই লাইনের মধ্যে ইরর দেখাবে না, বাট আমার আগের লাইনের মধ্যে ইররটা দেখাবে। ও, এখানে একটা কথা আছে, এখানে বলা হচ্ছে এটা এটা যেহেতু নন স্ট্যাটিক ভেরিয়েবল, এটা আমার অবশ্যই অবজেক্ট ক্রিয়েশনের মাধ্যমে এখানে মেইন মেথডের মধ্যে ব্যবহার করতে হবে। সো বিষয়টুকু আমরা একটু পরে দেখতেছি। তো এখন আমরা যে কাজটুকু করতে পারি, আমি যদি এখানে সাম মেথডটাকে কল করতে গেলে অবশ্যই আমার এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো এটার অবজেক্ট কীভাবে কি ক্রিয়েট করতে হয় সেটা বিষয়টুকু আমরা জানি। তো এটার অবজেক্ট ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে, আমি এখানে লো দেওয়ার পরে যদি কন্ট্রোল স্পেস দিলে আমার এখানে লোকাল টেস্ট দেখা যাচ্ছে। লোকাল টেস্টের পর আবার যদি কন্ট্রোল স্পেস দিই, তাহলে আমার এখানে অবজেক্টগুলোর কিছু ডেমো নেম দেখা যাবে। তো আমি লোকাল টেস্ট এলটি দিলাম, এলটি ইকুয়াল টু নিউ। তো এখানে নিউ লেখার পরে যদি আমি কন্ট্রোল স্পেস দিলে আমার এখানে লোকাল টেস্টটা দেখা যাচ্ছে। লোকাল টেস্টের এখানে যেটা আসলো, এটা হচ্ছে একটা লোকাল টেস্টের কনস্ট্রাক্টর। তো আমি আপনাদের আগেই বলছিলাম, যদি আমার এখানে কোনো ধরনের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা না হয়, কোনো ধরনের কনস্ট্রাক্টর যদি আমার এখানে না থাকে, তখন আমার এখানে জেবিএম একটা ডিফল্ট কনস্ট্রাক্টর প্রোভাইড করে, যেটা হচ্ছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। অর্থাৎ এখানে আমার কোনো ধরনের কি নাই, এখানে আমার কোনো ধরনের আর্গুমেন্ট বা প্যারামিটার লিস্ট নাই। এটাকে বলা হচ্ছে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, যেটা আমার জেবিএম প্রোভাইড করে। তো এখন আমরা এটার অবজেক্ট ক্রিয়েট করলাম। অবজেক্ট ক্রিয়েট করার পরে আমরা এখন এই সাব মেথডটাকে কল করব। এই সাব মেথডটাকে কল করলে নর্মালি এই দুইটা লাইন প্রিন্ট হবে। তো আমরা এটার সাব মেথডটাকে কল করি। এলটি ডট, এখান থেকে আমরা সাব মেথডটাকে কল করতেছি। তো সাব মেথডটাকে কল করলাম, কল করার পরে যদি আমি প্রোগ্রামটা একবার রান করে আসি, রান করলে এখানে নর্মালি আমার যেটা দেখাবে, নর্মালি আমার এখানে বলবে কি এক্স ইকুয়াল টু বলবে 10 আর এ ইকুয়াল টু বলবে 10। তো আমাদের এখানে রানের মধ্যে এক্স ইকুয়াল টু 10 দেখাইলো আর এ ইকুয়াল টু 10 দেখাইলো। অর্থাৎ এটা যে এই মেথডটা যেহেতু আমার নন স্ট্যাটিক একটা মেথড, এই মেথডটাকে আমার অবশ্যই রান করাইতে গেলে আমার কি করতে হবে, এই মেথডটাকে রান করাইতে গেলে অবশ্যই আমার এটার অবজেক্ট ক্রিয়েট করে তারপরে রান করাতে হবে। সো আমি এখানে অবজেক্ট ক্রিয়েট করে তারপরে রান করাইলাম। আবার এটা যদি আমার স্ট্যাটিক মেথড হতো, মনে করেন আমি এটাকে স্ট্যাটিক করে দিলাম, স্ট্যাটিক করে দিলে আমার এখানে একটি ইরর দেখাবে। ইররটাকে আমি পরে ব্যাখ্যা করতেছি কেন ইরর দেখালো, এটাকে আমি ব্লক করে দিলাম। তো এটাকে যদি স্ট্যাটিক করে দিই, তখন আমার এখানে একটা আবার দেখাচ্ছে, এখানে একটা এক্সেপশন দেখাচ্ছে। এক্সেপশন থ্রো করতেছে কি, এখানে বলতেছে কি, এটা এখানে যদি আমি মাউসটা রাখি, মাউস রাখলেও এখানে বলা হচ্ছে অ্যাক্সেসিং স্ট্যাটিক মেথড, অ্যাক্সেসিং স্ট্যাটিক মেথড সাম যেহেতু আমার স্ট্যাটিক মেথড, এখন এটাকে কল করার জন্য আমার আর অবজেক্টের প্রয়োজন হবে না, এটাকে অবজেক্ট ছাড়াই আমি এখান থেকে কল করতে পারবো। এখানে এই কথাটাই বলা হচ্ছে। তো আমি যদি এখন এটাকে রান করাই, তাহলে এখানে আমার প্রিন্ট আসবে a = 10। তাহলে আমরা এখানে দেখে নিই, এখানে আমার a = 10 প্রিন্টে দেখাচ্ছে। অর্থাৎ স্ট্যাটিক মেথডগুলো কল করাইতে গেলে, স্ট্যাটিক মেথডকে আমরা যদি রান করাই, তাহলে আমরা এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, এটাও যেহেতু আমার স্ট্যাটিক ব্লক,
আর এটাও যেহেতু একটা স্ট্যাটিক মেথড, এটাও যেহেতু একটা স্ট্যাটিক মেথড এবং দুইটাই আমার একই ক্লাসের মধ্যে আছে, দুইটা মেথডই আমার একই ক্লাসের মধ্যে আছে। সো এক্ষেত্রে আমার এটাকে ক্লাস ডট আকারে আর কল করতে হবে না, এটাকে আমরা সরাসরি স্ট্যাটিক মেথডের ভিতরে একটা স্ট্যাটিক মেথড আর একটা স্ট্যাটিক মেথডকে সরাসরি অ্যাক্সেস করতে পারে। এখন আমরা যে বিষয়গুলো দেখলাম এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল নিয়ে কথাবার্তা। এখন আমরা দেখব ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স টেস্ট ডট জাভা। এখানে একটা ইনস্ট্যান্স এর জন্য একটা ক্লাস, নতুন একটা ক্লাস ক্রিয়েট করলাম। তো ক্লাস ক্রিয়েট করার পরে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, পাবলিক প্রাইভেট ইন্টিজার এক্স। আচ্ছা, এটাকে স্ট্রিং টাইপের নিই, স্ট্রিং নেম প্রাইভেট ডাবল স্যালারি। তো এখন আমরা এর আগের লেকচারটুকু একটু দেখি। এর আগের লেকচারের মধ্যে আমি বলছিলাম এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেহেতু আমার এটার আগে স্ট্যাটিক নাই, সো এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবলকে আমি যদি স্ট্যাটিক মেথডের মধ্যে অ্যাক্সেস করতে চাই তাহলে এটা এভাবে করা যাবে না। অর্থাৎ ইনস্ট্যান্স ভেরিয়েবলকে স্ট্যাটিক মেথডের মধ্যে ডিরেক্টলি ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে গেলে আমার এখানে একটি ইরর দেখাবে। ইররটুকু হচ্ছে, এখানে ইররটুকু আমরা কি দেখি, এখানে বলা হচ্ছে নন স্ট্যাটিক ভেরিয়েবল এক্স ক্যান নট বি রেফার্ড ফ্রম স্ট্যাটিক কন্টেন্ট। অর্থাৎ আমি স্ট্যাটিক কন্টেন্টের মধ্যে নন স্ট্যাটিককে সরাসরি এভাবে অ্যাক্সেস করতে পারবো না। তো এটা যেহেতু আমার এখানে অ্যাক্সেস করা যাচ্ছে না, অর্থাৎ আমরা এখান থেকে কি শিখলাম, এখান থেকে যে বিষয়গুলো শিখলাম, নন স্ট্যাটিক ভেরিয়েবলগুলোকে স্ট্যাটিকের মধ্যে স্ট্যাটিক মেথডের মধ্যে সরাসরি ব্যবহার করা যাবে না। আর এটা যদি করতে হয় আমাকে অবশ্যই এখানে অবজেক্ট ক্রিয়েট করে তারপরে ব্যবহার করতে হবে। তো অবজেক্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টুকু আমরা আগে দেখে আসছি। তো এখন এখন মনে করেন আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছি, এখন এগুলাকে যদি আমি ইনিশিয়ালাইজ না করি, এই নন স্ট্যাটিক এগুলার আরেক নাম, এগুলার প্রথম নাম হচ্ছে, এগুলাকে বলা হয় ইনস্ট্যান্স ভেরিয়েবল। এগুলার আরেক নাম হচ্ছে নন স্ট্যাটিক ভেরিয়েবল। নন স্ট্যাটিক ভেরিয়েবল, অথবা এটার আরেক নাম হচ্ছে এটাকে অবজেক্ট ভেরিয়েবলও বলা যায়। কারণ আমরা জানি এই ইনস্ট্যান্স মানেও হচ্ছে এক ধরনের অবজেক্ট। তো এগুলা যেহেতু অবজেক্ট ক্রিয়েশনের সাথে সম্পর্কিত, অর্থাৎ আমরা জানি যেগুলা নন স্ট্যাটিক, আমরা প্রথমেই বলছিলাম যেগুলো হচ্ছে নন স্ট্যাটিক, এই নন স্ট্যাটিকগুলোকে যদি অ্যাক্সেস করা হয় তাহলে আমার অবশ্যই অবজেক্টের প্রয়োজন হয়, অবজেক্টের হেল্প লাগে। যার কারণে এগুলাকে অবজেক্ট ভেরিয়েবল বলা হয়, এগুলাকে নন স্ট্যাটিক ভেরিয়েবল বলা হয়, এগুলাকে ইনস্ট্যান্স ভেরিয়েবল বলা হয়। আর যেগুলো হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবলগুলো হচ্ছে সরাসরি ক্লাস লোডের সাথে সম্পর্কিত। যার কারণে ওইগুলাকে আমি যদি কোনো একটা স্ট্যাটিক ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন ওইগুলাকে বলা হবে কি ক্লাস ভেরিয়েবল বা স্ট্যাটিক ভেরিয়েবল। এখন আমরা এই দুইটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা দুইভাবে করতে পারি। নাম্বার ওয়ান প্রসেস, আমরা মূলত তিনভাবে করা যায়। মানে আমার গ্লোবাল ভেরিয়েবল যেগুলো আছে, গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল আর একটা হচ্ছে
আরেকটা হচ্ছে গ্লোবাল, আরেকটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল যেগুলাই হোক না কেন, আমরা মূলত তিন ধরনের প্রসেসে আমরা এগুলাকে ইনিশিয়ালাইজ করতে পারি। নাম্বার ওয়ান প্রসেস হচ্ছে আমরা কনস্ট্রাক্টরের মাধ্যমে করতে পারি। নাম্বার টু প্রসেস হচ্ছে আমরা মেথড, মানে সেটার মেথড বলা যায়, সেটার মেথডের মাধ্যমে সেট করতে পারি। অর্থাৎ আমরা যে কোনো মেথডের মাধ্যমে আমরা সেট করতে পারি। এরপরে আরেকটা প্রসেস আছে, আরেকটা প্রসেস হচ্ছে আমরা এক্সপ্লিসিট ক্লাসের মাধ্যমে করতে পারি। সো এক্সপ্লিসিট ক্লাসের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা দেখব কীভাবে কনস্ট্রাক্টরের মাধ্যমে এবং কীভাবে মেথডের মাধ্যমে আমরা এখানে সেট করতে পারি। তো এখানে আমরা একটা কনস্ট্রাক্টর কিভাবে নিতে পারি, এখানে আমরা নেটবিনসের মাধ্যমে। কনস্ট্রাক্টর আসলে মূলত কি, কনস্ট্রাক্টর হচ্ছে আমার এই ক্লাসের নামে যদি কোনো একটা মেথড হয়, মনে করেন এটা হচ্ছে আমার ক্লাস, কন্ট্রোল সি দিলাম, এটা হচ্ছে আমার একটা ক্লাস। এই ক্লাসের নামে যদি আমার কোনো একটা মেথড হয় যেটার আসলে কোনো রিটার্ন টাইপ থাকবে না। আমি যদি এখানে একটা মেইন মেথড ক্রিয়েট করি, মেইন মেথডেরও একটা রিটার্ন টাইপ আছে যেটার নাম হচ্ছে ভয়েড, বাট আমার এটার কোনো রিটার্ন টাইপ থাকতে পারবে না, তখন এই মেথডটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টর আমি এখানে একটা পাবলিক দিয়ে দিতে পারি, সমস্যা নাই। এই মেথডটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরের মধ্যে বাকি সব কিছু ঠিকঠাক থাকবে, বাট এখানে কি থাকবে না, এখানে এটার নাম, এটা ক্লাসের নাম হবে প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে এটা রিটার্ন টাইপ থাকবে না। সো এখানে এগুলো আমরা কেন ইউজ করব, কনস্ট্রাক্টর ইউজ করা হয় মূলত আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করার জন্য। তো আমি এখানে একটা, মনে করেন এখানে একটা স্ট্রিং নিলাম, এখানে একটা প্যারামিটার দিলাম স্ট্রিং নেম, এখানে একটা প্যারামিটার দিলাম। তো এইটাকে বলা হচ্ছে এই জিনিসটাকে বলা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। তা আমরা নেটবিনসের মাধ্যমে কিভাবে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারি খুব সহজে, সেটা আমরা দেখে আসি। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা চাইলে দুইটা প্রসেসও করতে পারি। এখানে বড় হাতের INS দেওয়ার পরে যদি কন্ট্রোল স্পেস দিলে, তাহলে আমার এখানে এই যে জেনারেট কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরগুলো আমার এখানে দেখা যাচ্ছে। আমরা কিভাবে কনস্ট্রাক্টর জেনারেট করতে পারি সেটা দেখা যাচ্ছে। অথবা আমরা আর একটা প্রসেসও করতে পারি, এখানে রাইট ক্লিক করার পর এখানে আমরা দেখব ইনসার্ট কোড সেকশন থেকে আমরা যাব এখানে কনস্ট্রাক্টর সেকশনে যাব। কনস্ট্রাক্টর থেকে আমি জাস্ট মনে করেন নামটাকে ইনিশিয়ালাইজ করব, আর নামটাকে কনস্ট্রাক্টরের মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি, যার কারণে আমি এখানে নেমটা নিয়ে নিলাম। তো নেম নিয়ে নেওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষণীয়, এখানে বলা হচ্ছে দিস ডট নেম। দিস কি, এই দিসটা কি, এটা হচ্ছে আমার নেম। এই নেম মানে হচ্ছে এই নেমটা, কারণ এটার কালার এবং এটার কালার দেখে বুঝতে হবে। তো দিস হচ্ছে একটা অবজেক্ট যেটা রেফার করে, মানে যেটা মূলত ইনস্ট্যান্স ভেরিয়েবল বা আমার গ্লোবাল ভেরিয়েবলকে রেফার করে। এই নেম হচ্ছে এই নেমটাকে রেফার করতেছে। দিস হচ্ছে আমার এখানে একটা অবজেক্ট যেটা হচ্ছে আমার এই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবলকে নির্দেশ করে। আর এই নেম হচ্ছে এই নেম হচ্ছে এটা। এখানে মাউস রাখলে দেখেন এটা এবং এটা সেম হয়ে গেছে, একই ধরনের হয়ে গেছে। সো এটা হচ্ছে এই নেমটা, আর এই নেম হচ্ছে এই নেমটা। অর্থাৎ এই নেমের মধ্যে আমার এখানে প্যারামিটারের মাধ্যমে যদি কোনো একটা নাম দিই, সেটা ইনিশিয়ালাইজ হয়ে এখানে এই নেমের মধ্যে সেভ হয়ে যাবে। অর্থাৎ এটা ইনিশিয়ালাইজ করতেছি আমি কনস্ট্রাক্টরের মাধ্যমে। এরপর আমরা যদি কোনো একটা মেথডের মাধ্যমে স্যালারিটাকে সেট করব। তো এটা স্যালারিটা সেট করার জন্য আমরা এখান থেকে ঠিক ইনসার্ট কোডের মাধ্যমে আমরা এখানে সেটার মেথড নিয়ে নিতে পারি, গেটার সেটার নিয়ে নিতে পারি। গেটার সেটার আমি চাচ্ছি আমি স্যালারির জন্য রাখবো। তো গেটার মেথডের মধ্যে জাস্ট আমার স্যালারিটা রিটার্ন করা হচ্ছে, আর সেটার মেথডের মাধ্যমে আমার এই স্যালারিটাকে এখানে একটা স্যালারি দেওয়া হবে। এখানে এই মেথডটা যখন কল করা হবে এখানে একটা স্যালারি দেওয়া হবে। এই স্যালারির মাধ্যমে এই স্যালারিটা, অর্থাৎ এই স্যালারি মানে হচ্ছে এই স্যালারিটি ইনিশিয়ালাইজ হবে এবং আমি এটা এই মেথডের মাধ্যমে রিটার্ন পেতে পারি। অর্থাৎ এই কারণে এই মেথডগুলোকে বলা হচ্ছে, একটাকে সেটার মেথডের আগে সেট থাকে, আর এটাকে বলা হচ্ছে গেটার মেথড।
এটাকে বলা হচ্ছে গেটার মেথড। অর্থাৎ আমরা সেটার মেথডের মাধ্যমেও ভেরিয়েবল আমরা সেটার মেথডের মাধ্যমে ইনিশিয়ালাইজ করতে পারি। এখন আমরা যে কাজটুকু করব, এটাকে রিটার্ন ডিসপ্লে করব। ডিসপ্লে করার জন্য একটা মেথড লিখতে পারি, পাবলিক void display ডিসপ্লের মধ্যে আমি জাস্ট বললাম সিস্টেম আউট প্রিন্টলেন নেম। নেমের মধ্যে আমি নর্মালি এই নেমটা দিয়ে দিতে পারি। আর আমরা সিস্টেম আউট প্রিন্টলেন স্যালারি, স্যালারির মাধ্যমে স্যালারির মধ্যে আমরা নর্মালি এই স্যালারিটাকে ডিরেক্টলি কল করতে পারি, এই স্যালারিটাকে ডিরেক্টলি কল করতে পারি, অথবা আমি চাইলে এই গেট স্যালারি মেথডকে কল করলে সে স্যালারিকে রিটার্ন করে, এটাকে কল করা যাবে। আমরা দুইভাবে করতে পারি। গেট স্যালারি মেথডটাকে কল করে দিলাম। এখন আমি যদি এই মেথডটা না লিখলাম, না লিখলে সরাসরি এখানে স্যালারি দিলে আমার স্যালারিটা চলে আসতো। এখন আমি এখানে এটা যেহেতু আমার এগুলা যেহেতু আমার সবগুলা মেথডই আমার নন স্ট্যাটিক, সো আমার এখানে এই মেথডটাকে যদি কল করতে যাই তাহলে আমার এখানে অবশ্যই একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো অবজেক্ট ক্রিয়েট করার সিস্টেম আমি আগেই বলছিলাম, ইনস্ট্যান্স টেস্ট একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ইকুয়াল টু নিউ ইনস্ট্যান্স টেস্ট। এখানে একটা নেম দিয়ে দিতে হবে বলছে আমার। এখানে দেখেন এখন কিন্তু আবার ডিফল্ট কনস্ট্রাক্টরকে সে আর নিবে না। এখন যদি আমি এটাকে এভাবে শেষ করে দিই, এখন কিন্তু সে আবার ডিফল্ট কনস্ট্রাক্টরকে প্রোভাইড করবে না, যেহেতু আমার এখানে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে ফেলছি। অর্থাৎ আমি এখানে যদি কোনো ধরনের কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে আসি, আমার ক্লাসের মধ্যে যদি আমি যদি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করি, তখন সে জেভিএম আর ডিফল্ট কনস্ট্রাক্টরকে প্রোভাইড করবে না। এই কনস্ট্রাক্টরকে যেহেতু সে প্রোভাইড করতেছে, সো আমার এখানে একটা স্ট্রিং নেম পাস করে দিতে হবে। তো আমি এখানে একটা স্ট্রিং নেম দিয়ে দিচ্ছি, মনে করেন একটা নেম দিলাম। আমি নেম দেওয়ার পরে আমি এখন এই অবজেক্টের মাধ্যমে ইনস্ট্যান্স টেস্ট ডট এই অবজেক্টের মাধ্যমে আমি এখন স্যালারিটাকে সেট করব, সেট স্যালারি। এই স্যালারিটাকে আমি সেট করলাম, মনে করেন এই স্যালারিটা আমি দিয়ে দিলাম মনে করেন 30,000। দেন আমি যদি এই ডিসপ্লে মেথডটাকে কল করি, তো এই ডিসপ্লে মেথডটাকে কল করতে হবে আমার অবজেক্টের মাধ্যমে। ডিসপ্লে মেথডটাকে কল করলে এই দুটো লাইন প্রিন্ট হবে। তো আমরা এখন দেখে আসি। তো এখানে নেম দেখাচ্ছে আর স্যালারি দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। তো আমরা মূলত এখানে দেখলাম ইনস্ট্যান্স ভেরিয়েবল আমরা কীভাবে ডিক্লেয়ার করতে পারি, আর ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো কীভাবে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এই বিষয়গুলো দেখলাম। আর এখন আমরা যেটা দেখব, স্ট্যাটিক ভেরিয়েবল। তো স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে সেই ভেরিয়েবল যেগুলো হচ্ছে নামের আগে আমার স্ট্যাটিক লেখাটা থাকবে। আমি মেইন মেথডটা জেনারেট করে নিলাম, প্রাইভেট স্ট্যাটিক ইন্টিজার এক্স। এখন আমি যদি বলি এই ইন্টিজারটা হচ্ছে একটা স্ট্যাটিক ভেরিয়েবল, এই স্ট্যাটিক ভেরিয়েবল
কে আমি এখানে আমি যদি এখানে একটা স্ট্যাটিক ব্লক ক্রিয়েট করতেছি, মনে করেন পাবলিক স্ট্যাটিক void sum একটা মেথড, আরেকটা মেথড হচ্ছে আমার পাবলিক void multiply, এই একটা মেথড। এখানে একটা মেথড হচ্ছে আমার স্ট্যাটিক মেথড আর একটা হচ্ছে নন স্ট্যাটিক মেথড। এই স্ট্যাটিক মেথডের মধ্যে আমি এক্সটাকে সরাসরি অ্যাক্সেস করতে পারবো। মনে করেন আমি এখানে বলতেছি কি এক্স প্লাস ইকুয়ালস টু 10, এই এক্সটাকে আমি সরাসরি এখানে অ্যাক্সেস করতে পারতেছি। স্ট্যাটিকের মধ্যে স্ট্যাটিক সরাসরি অ্যাক্সেস করা যায়। এখন আমরা দেখব নন স্ট্যাটিকের মধ্যে এই কাজটা হচ্ছে কিনা। আমরা দেখতেছি নন স্ট্যাটিকের মধ্যেও আমার ঠিক একই কাজটা হচ্ছে, নন স্ট্যাটিক ব্লকের মধ্যেও আমার একই কাজটা করা যাচ্ছে। অর্থাৎ নন স্ট্যাটিকের মধ্যেও আমার স্ট্যাটিককে সরাসরি অ্যাক্সেস নন স্ট্যাটিকের মধ্যেও স্ট্যাটিককে সরাসরি অ্যাক্সেস করা যায়। সো আমরা এখান থেকে একটা জিনিস দেখলাম, নন স্ট্যাটিক হোক আর স্ট্যাটিক হোক, যেটাই হোক না কেন, নন স্ট্যাটিক মেথড এবং স্ট্যাটিক মেথড সব জায়গায় আমরা স্ট্যাটিক ভেরিয়েবলকে সরাসরি অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমরা এর আগে দেখছিলাম ইনস্ট্যান্স ভেরিয়েবলকে স্ট্যাটিক ব্লকের মধ্যে সরাসরি অ্যাক্সেস করা যায় না। অ্যাক্সেস করতে গেলে অবশ্যই আমার অবজেক্টের হেল্প নিতে হবে। এখন আমি এখানে সিম্পলি প্রিন্ট দিলাম এস আউট সিস্টেম আউট এক্স ইকুয়াল টু, এখানে বলে দিলাম কি প্লাস এক্স। এখানে এক্সের ভ্যালুটা আমি প্রিন্ট দিচ্ছি। তো এখন দেখার বিষয় হচ্ছে আমার এক্সের ভ্যালুটা কত আসে। একে রান করলাম, রান করলে আমার এখানে দেখা যাচ্ছে এক্সের ভ্যালুটা 0 আসলো। তো 0 কেন আসলো? 0 আসার কারণ হচ্ছে আমি যখন এই ভেরিয়েবলটাকে কল করছি, কল করার পরে এটা থেকে যখন রান করানো হয়েছে, তো রান করলে আমরা জানি রান টাইমে এটা মেইন মেথড থেকে খুঁজবে। মেইন মেথড যেখানেই আছে 13 নম্বর লাইনে, এই 13 নম্বর লাইনটা প্রথমে এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পরে সে এই লাইনটা প্রিন্ট দেওয়ার পরে প্রোগ্রামটা আমার এখানে জাম্প করবে। এখানে জাম্প করলে সে এখানে এক্সের ভ্যালু তো আমি এখানে 0টারে ইনিশিয়ালাইজ করি নাই, বাট এখানে দেখা যাচ্ছে 0। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল হোক অথবা স্ট্যাটিক ভেরিয়েবল হোক, অর্থাৎ আমার গ্লোবাল ভেরিয়েবলগুলা তাদের টাইপ অনুসারে, এটা যেহেতু ইন্টিজার টাইপের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, টাইপ অনুসারে এটা ডিফল্ট মান দ্বারা ইনিশিয়ালাইজ হয়ে যায়। অর্থাৎ আমি যদি এখানে একটা এখানে যদি আমি একটা মনে করেন এখানে যদি আমি একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল রাখতাম, স্ট্রিং টাইপের ভেরিয়েবল মনে করেন আমার একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল রাখলাম, দেন আমি একইভাবে এটার মতো আমি এটাকে প্রিন্ট দিলাম। মনে করেন আমি একইভাবে এটাকে এখানে এটা বললাম এস, আর এটা আমি এখানে বলে দিলাম এস। সুপার। এখন আমরা দেখব, আমরা এখানে স্ট্যাটিকের ডিফল্ট ভ্যালু যেহেতু নাল, এখন আমার এখানে 2 নাম্বার প্রিন্টের মধ্যে নালটা চলে আসবে। এটা নালটা চলে আসলো। তো আমরা প্রথমে দেখলাম কিভাবে আমার লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। প্রথমে আমরা দেখলাম লোকাল ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। সেকেন্ডলি আমরা দেখলাম ইনস্ট্যান্স ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আর তৃতীয় পর্যায়ে আমরা দেখলাম কিভাবে আমার স্ট্যাটিক ভেরিয়েবলগুলো কাজ করে আর স্ট্যাটিক ভেরিয়েবলগুলো কিভাবে ডিক্লেয়ার করতে হয়। এখন আমি যদি মনে করেন এখানে একটা প্রিন্ট দিই, সিস্টেম আউট প্রিন্টলেন, এখানে যদি আমি বলি এক্স, এখানে এটা যেহেতু সাম থেকে আসবে, আমি এটা বোঝার জন্য এটা সাম লিখে দিলাম। সাম লেখার পরে আমি এখানে বলে দিলাম হচ্ছে গিয়া
এক্স। আর একইভাবে আমি এই মেথডটাকেও কল করতেছি। এটাকে আমি এম দিয়ে দিলাম, কল করলাম। কল করার পর আমি যদি এখানে মেইন মেথড থেকে দুইটা মেথড কল করি, প্রথম আমি সাম মেথডটা কল করলাম, পরবর্তীতে আমি মাল্টিপ্লাই মেথডটা কল করলাম। মাল্টিপ্লাই মেথডটা কল করলাম। তো মাল্টিপ্লাই মেথড থেকে মাল্টিপ্লাই মেথডটা তো আমরা এখানে সরাসরি অ্যাক্সেস করতে পারবো না। সোফার এটা করার জন্য আমাকে এখানে যে কাজটুকু করতে হবে, এটার জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি, নিউ স্ট্যাটিক টেস্ট ডট মাল্টিপ্লাই। এখন এটা হচ্ছে একটা অবজেক্ট, এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস অবজেক্ট। এই অ্যানোনিমাস অবজেক্ট কি এটা আমরা পরবর্তীতে দেখব। অবজেক্ট ডট মেথড কল করলাম। কল করার পরে যদি আমি এটাকে রান করি এখন, আচ্ছা এখন আমি এই লাইনগুলাকে আমি সামের পরে নিয়ে আসতেছি, কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। এখন এটাকে রান করি। এখন দেখেন সাব মেথডটা যখন আমার কল হলো, কল হওয়ার পরে আমার এটা এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু 0 প্লাস 10 মানে হচ্ছে 10 করলো সাম ভ্যালুর মাধ্যমে। তো 10 করার পরে এটা এখন এক্সের ভ্যালুটা এখন সে 10কে সেভ করে রাখছে, 10কে সেভ করে রাখছে। আমি যখন পরবর্তীতে এক্সটাকে আবার প্রিন্ট দিচ্ছি তখন সে এক্সের ভ্যালু 10ই দেখাচ্ছে। এস যেহেতু আমার এখানে কোনোভাবেই ইনিশিয়ালাইজ করা হয় নাই, সো এস আগের মতোই ডিফল্ট মানটা ইনিশিয়ালাইজ হয়েছে, এস হচ্ছে নাল। পরবর্তীতে আমি যখন এই মেথডটার মাধ্যমে এক্স ছিল আগে 10, এই 10-এর সাথে যখন এখানে আবার 10 যোগ করা হয়েছে, তখন এই লাইনটা প্রিন্ট দেওয়ার পরে আমার তাহলে এখন ভ্যালু প্রিন্ট দেওয়ার কথা কত, 20। তাহলে সে এখন 20কে প্রিন্ট দিচ্ছে, 20কে প্রিন্ট দিচ্ছে। সো এখন আমরা দেখলাম আসলে স্ট্যাটিক ভেরিয়েবল কিভাবে ব্যবহার করতে হয়, ইনস্ট্যান্স ভেরিয়েবল কিভাবে ব্যবহার করতে হয় এবং লোকাল ভেরিয়েবল কিভাবে ব্যবহার করতে হয়। তো সো আমরা পরবর্তী লেকচারের মধ্যে দেখব কিভাবে ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স কী, পার্থক্য কী, এটা আমরা নেক্সট পরবর্তী লেকচারের মধ্যে দেখব। সো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।